ঘরে ঘুমিয়েছিল অভি। হঠাৎ করে একটা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে যায়। সে উঠে বসে বিছানায়। হ্যালো, হ্যাঁ বল। কি কি বলছিস? অভি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে ওর মা ওকে জিজ্ঞাসা করে, ইরে, কি হয়েছে খোকা? কিছু বিপদ? কারখানায় আগুন লেগেছে মা, আমি এক্ষুনি আসছি। অভি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। অভি বেরিয়ে যাওয়ার পরে কয়েকজন গুন্ডা তার বাড়িতে হুড়মুড় করে ঢুকে পড়ে। সকলের মুখে কাপড় বাঁধা। এই এই তোমরা কারা? তোমরা এইভাবে ঘরে ঢুকে পড়লে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যেতে তো আসিনি মাসিমা। কি চাস তোরা? কি চাস? টাকা পয়সা সোনা দানা যা আছে নিয়ে যা, আমাদের ছেড়ে দে। ওইগুলো তো নিয়ে যাবোই মাসিমা। আহ 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 এই এই তোরা কে আছিস? আর ঘরের ভেতরে যা আছে সব নিয়ে আয় যা। দুজন গুন্ডা ঘরের ভেতরে ঢুকে পড়ে। অভির মায়ের দিকে ছুরি বাগিয়ে দাঁড়িয়ে থাকে সেই গুন্ডা। ব্যাগে করে সব জিনিসপত্র নিয়ে বেরোতে গুন্ডাটা অভির মায়ের গলায় ছুরি বিঁধিয়ে দেয়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল রাহুল, কি সর্বনাশ হয়ে গেল। রাহুল অভির খুব কাছের বন্ধু। অভির বাবা নেই, মা আর অভি দুজনেই থাকতো। আমি তো শুধু চেয়েছিলাম। আমার কি মনে হয় জানিস, আমরা যেটা ভাবছি সেটা নয়। এটা কোনো দুর্ঘটনা নয়। আমার মন বলছে এই সব ওই শয়তানের কাজ। তার মানে তুই বলতে চাইছিস ওই সারা বজ্জাত রতন? আমি আগেও বলেছিলাম ওই রতনের সাথে পাঙ্গা নিস না, ছেলেটা ভালো নয়। কিন্তু তা বলে নীলাঞ্জনার দিকে ওর কুদৃষ্টি আমি কি করে মেনে নিতাম বল? তবুও সকলের সামনে ওভাবে। অভি, ভালো হবে না বলে দিচ্ছি, তোর সব আমি শেষ করে দেবো। হ্যাঁ তবে রে, তুই বেঁচে থাকলে তবে না, তোর আমি এইসব শেষ করে দেব। তবে রে। রতন মারতেই যাচ্ছিল, কিন্তু পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। অভিও বাড়ি চলে আসে। এ আবার কি নতুন ঝামেলা শুরু হলো রে বাবা। রতন তার দলবলের সাথে এসে উপস্থিত হয়। অভিকে তারা লাঠি দিয়ে বেধড়ক মারে। অভি মাটিতে লুটিয়ে পড়ে। কিছুদিন পর অভি যখন সুস্থ হয় তখন অভি থানায় যায়। থানায় গিয়ে ডায়েরি করে আসে। কিন্তু রতন হচ্ছে এলাকার নামকরা গুন্ডা, ওর নামে সবাই ভয় পায়। অভি সেদিন ঘরে যখন বসেছিল তখন রতন গুন্ডা তার বাড়িতে আসে আর বলে, তুই কিন্তু ভালো করলি না অভি, তোকে আমি ছেড়ে কথা বলবো না। কি ভেবেছিস? হ্যাঁ, আমি জেলে গেলে আমি জেলে পচে মরবো? 1 ঘন্টার মধ্যে আমি বেরিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, আমিও দেখে নেব। অভির কাছে যা যা প্রমাণ ছিল সব প্রমাণ নিয়ে সে চলে যায় থানার বড় বাবুর কাছে। তার কাছে কারখানা সিসিটিভি ফুটেজ ছিল, যেখানে অভিকে বেধড়ক মারছে রতন ও তার গুন্ডারা। এই প্রমাণের জন্যই রতন থানায় পুলিশের হাতে চলে যায়। অভি বেশ শান্তি পায়। সেদিন রাতের বেলা অভি গঙ্গার পাড়ে নীলাঞ্জনার সাথে দেখা করে। বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে ওই রতন আমার পিছনে লেগেছে শোনার পর থেকেই বাবা আমার বিয়ের জন্য চিন্তিত। ভালোই তো, আমি অবশ্যই তোমার বাড়িতে গিয়ে ওনার সাথে কথা বলবো। তবে আমার মনে হয় তুমি ঠিক করনি। রতন আমাকে যা বলেছিল তা বলেছিল। তুমি আবার রতনের সাথে মারপিট করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়াটা তোমার উচিত হয়নি। ছেলেটা ভালো নয়, শুনেছি অনেক দূর অবধি হাত আছে। কি ভেবেছে কি? হ্যাঁ, হাত আছে বলে লোকজনের উপর জোর খাটাতে পারে বলে যা পারবে তাই করবে নাকি? হ্যাঁ,
ওর সাহস কি করে হয় সকলের সামনে তোমাকে প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব দেওয়ার? বাদ দাও তো, তুমি তুমি কবে যাবে আমার বাড়িতে? দেখো, দেরি করো না। বাবাকে অনেক কষ্ট করে আমি রাজি করিয়েছি। বাবা তো প্রথমে মানতেই চাইছিল না, কিন্তু অবশেষে আমার জেদের কাছে বাবা মাথা নত করেছে। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যেই আমি আর মা তোমাদের বাড়ি যাব। অভি নীলাঞ্জনাকে খুব ভালোবাসে, নীলাঞ্জনাও অভিকে খুব ভালোবাসে, কিন্তু নীলাঞ্জনার বাবা এই বিয়েতে একটু আপত্তি দেখান, কিন্তু নীলাঞ্জনার কথায় পরে তিনি মেনে নিতে বাধ্য হন। ওইদিকে রতন হচ্ছে এলাকার সব থেকে বড় গুন্ডা, অনেক বড় বড় লোকের সাথে তার জানাশোনা। কয়েক ঘন্টার মধ্যেই এই রতন বেরিয়ে পড়ে জেল থেকে। কিরে, বলেছিলাম না 1 ঘন্টাও সময় লাগবে না আমার বেরিয়ে আসতে। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? দেখ রতন, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না, তাই আমি ওই পথে হাঁটতে বাধ্য হয়েছি। এই রতন যে জিনিসে হাত দেয় সেটা তার চাই। তুই কি ভেবেছিস তোকে শান্তিতে থাকতে দেবো? তোর সব কিছুই আমি কেড়ে নেব, দেখে নেবি। অভি কিছু না বলে চুপচাপ চলে আসে সেখান থেকে। 2 দিন পরেই অভি তার মাকে নিয়ে নীলাঞ্জনাদের বাড়ি যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় নীলাঞ্জনার পাশেই বসেছিল রতন। অভি, তোমাকে আমি একটা কথা বলতে চাই। দেখো, যা হয়েছে কলেজে তা সব ভুলে যাও। ওটা আমার একটা টাইম পাসের ব্যাপার ছিল। আমি তোমাকে ভালোবাসি না, আমি রতনকে ভালোবাসি। রতনের মতো একজন মানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে দেখি। তুমি এসব কি বলছো নীলাঞ্জনা? আমি ঠিকই বলছি, আমি রতনকে বিয়ে করব। অভি নীলাঞ্জনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নীলাঞ্জনা বুঝতে পারছো না? আমি তোমাকে বিয়ে করতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। অভি অপমানে বেরিয়ে আসে। এরপরেই অভির কারখানায় আগুন লাগিয়ে অভির মাকে কোনো গুন্ডা ছিনতাইবাজের দল খুন করে দিয়ে চলে যায়। অভি পুরো ভেঙে পড়ে। আমার সব শেষ হয়ে গেল মা, আমি আর এখানে থেকে কি করব? আমি চলে যাব আমি। অভি ঠিক করে সেই রাতে সে ট্রেনে করে চলে যাবে অনেক দূরে। সেই মতো ব্যাগ গুছিয়ে অভি ট্রেনের আশায় প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকে। হঠাৎ দেখে তার পাশে এসে বসে সাদা শাড়ি পরিহিতা নীলাঞ্জনা। তবে নীলাঞ্জনাকে কি আজকে একটু অতিরিক্ত ফ্যাকাশে লাগছে? অভি, চলে যাচ্ছ তুমি? তুমি এখানে কেন এসেছো? আর তাছাড়া তুমি কি চাও? যাও যাও, তুমি তোমার রতনের কাছে যাও। আমার ওপর এত অভিমান? তুমি আমাকে এই চিনলে? আমি তোমাকে আগে ভুল চিনেছিলাম, বর্তমানে আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। আমি তো সেটাই বলতে এসেছি। আর আমি আমি আমার প্রতিশোধ চাই, তাই তোমার কাছে এসেছি। নয়তো আমি শান্তি পাবো না। রতন আমার কাছে হঠাৎই সেদিন আসে আর বলে ওর কথাগুলো মেনে না নিলে ও তোমাকে মেরে ফেলবে, আমার পরিবারের সকলকে মেরে ফেলবে। তাই আমি ভয় পেয়ে ওইসব বলি, কিন্তু কিন্তু এরপর হয় আসল ঘটনা। আমার বাবা আর মাকে আমার সামনে অপমানিত করে। তারপর রতন আমার গায়ে হাত দেয়। আমি আর বলতে পারছি না, তবে আমি চাই প্রতিশোধ নিতে। তুমি চলে গেলে আমার অপমানের প্রতিশোধ কে নেবে? তুমি কি বলছো? তোমাকে আমি এত ভুল বুঝেছিলাম। আমি প্রতিশোধ নেব, আমি কোথাও যাব না। এর ঠিক 1 মাস পর একদিন রতন যখন রাস্তা দিয়ে একা মাতাল অবস্থায় টলতে টলতে ফিরছিল, দূর থেকে অভি বাইক নিয়ে এগিয়ে আসে তার দিকে। জোরে একটা ধাক্কা মারে রতনকে। সে ছিটকে পড়ে একটা পাথরের উপরে। পাথরে মাথা ঢুকে রক্ত বেরিয়ে সেখানেই রতন মারা যায়। আমি এতদিনে শান্তি পেলাম আমি। সেদিন যদি তুমি একটু সাহস দেখিয়ে আমাকে সব বলতে, তাহলে কি হতো? কিছুই হতো না। ওই শয়তান অভি কোনো না কোনোভাবে ঠিক আমাদের ক্ষতি করত।
যা হওয়ার হয়ে গেছে। তুমি ভালো থেকো, নিজের জীবনটা গুছিয়ে নিও। আমি আসি, আমি আসি। আমি সারা জীবন তোমাকেই ভালোবেসেছি আর আর তোমাকেই ভালোবাসবো।